প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর নিরীহ বাঙালি প্রবন্ধটি পড়ব। নিরীহ বাঙালি লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। লেখক পরিচিতি আমরা পরবর্তী ক্লাসে পড়ে নিব। তো আজকে শুধুমাত্র প্রবন্ধটি পড়ি। আমরা দুর্বল নিরীহ বাঙালি। এই বাঙালি শব্দে কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশ হয়। আহা, এই অমিয়াসিক্ত বাঙালি কোন বিধাতা গড়িয়াছিলেন। কুসুমের সৌকুমার্য, চন্দ্রের চন্দ্রিকা, মধুর মাধুরী, যূথিকার সৌরভ, সুক্তির নীরবতা, ভূধরের অচলতা, নবনীর কোমলতা, সলিলের তরলতা, এক কথায় বিশ্বজগতের সমুদয় সৌন্দর্য এবং স্নিগ্ধতা লইয়া বাঙালি গঠিত হইয়াছে। আমাদের নামটি যেমন শ্রুতিমধুর, তদ্রূপ আমাদের সমুদয় ক্রিয়াকলাপও সহজ ও সরল। আমরা শ্রুতিমূর্তি কবিতা যদি ভারতবর্ষকে ইংরেজি ধরনের একটি অট্টালিকা মনে করেন, তবে আমরা মূর্তিমতী কবিতা যদি ভারতবর্ষকে একটি ইংরেজি ধরনের অট্টালিকা মনে করেন, তবে বঙ্গদেশ তাহার বৈঠকখানা বা ড্রয়িং রুম, এবং বাঙালি তাহাতে সাজসজ্জা, এবং বাঙালিরা হচ্ছে সেই ড্রয়িং রুমের সাজসজ্জা। যদি ভারতবর্ষকে একটা সরোবর মনে করেন, তবে বাঙালি তাহাতে পদ্মিনী। যদি ভারতবর্ষকে একখানা উপন্যাস মনে করেন, তবে বাঙালি তাহার নায়িকা। ভারতের পুরুষ সমাজে বাঙালি পুরুষিকা। অতএব আমরা মূর্তিমান কাব্য। ঠিক আছে, অর্থাৎ এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলা হচ্ছে প্রাচুর্যে ভরপুর একটা জায়গা। আমাদের খাদ্যদ্রব্যগুলো পুঁইশাকের ডাঁটা, সজিনা ও পুঁটি মৎস্যের ঝোল অতিশয় সরস। আমাদের খাদ্যদ্রব্যগুলো ঘৃত, দুগ্ধ, ছানা, নবনীত ঘির, সর, স্বদেশ ও রসগোল্লা অতিশয় সুস্বাদু। আমাদের দেশের প্রধান ফল আম্র ও কাঁঠাল রসালো এবং মধুর। অতএব আমাদের খাদ্য সামগ্রী ত্রিগুণাত্মক, সরস, সুস্বাদু, মধুর। তাই তো? খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয়। আচ্ছা, কিসের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয়? খাদ্যের গুণ অনুসারে। তাই সজিনা যেমন বীজবহুল আমাদের দেশে, তেমনি ভুঁড়িটি স্থূল। মানে কি, বাঙালিদের পেট মোটা। নবনীতে কোমলতা অধিক, তাই আমাদের স্বভাবের ভীরুতা অধিক। শারীরিক সৌন্দর্য সম্বন্ধে অধিক বলা নিষ্প্রয়োজন। এখন পোশাক পরিচ্ছেদের কথা বলি। ঠিক আছে, তাহলে প্রথমে কবি আমাদের সবকিছু ভালো, আমাদের ফল মূল ভালো, খাবার দাবার ভালো, সরস, সুস্বাদু ও মধুর। তারপরে বুঝাইলো যে সজিনায় যেমন আটি থাকে, মানে বীজ থাকে, আমাদেরও মানুষের মধ্যে ভুঁড়িটা মানে পেটটা মোটা। নবনীতে যেহেতু কোমলতা থাকে, আমাদের স্বভাবও একদম ভীরু, ভীতদের মতো, তাই না? আমরা শক্ত হতে পারি না, সেটাই বোঝাইছে। শারীরিক সৌন্দর্যের অধিক বলা নিষ্প্রয়োজন। কারণ কি, আমাদের শারীরিক সৌন্দর্য এমন একটা নেই, যা আছে সেটা নিয়েই অনেক বেশি বড়াই। আমাদের বড় অঙ্গ যেমন তৈলসিক্ত, নবনিগঠিত, সুকোমল, পরিধেয়, তদ্রূপ অতি সূক্ষ্ম সিমলার ধুতি ও চাদর। আমাদের বড় অঙ্গ যেমন তৈলসিক্ত, নবনিগঠিত, সুকোমল, পরিধেয়, তদ্রূপ অতি সূক্ষ্ম সিমলার ধুতি ও চাদর। ঠিক আছে, সিমলা একটা জায়গার নাম কিন্তু। ইহাতে বায়ু সঞ্চালনের কোনো বাধা বিঘ্ন হয় না। আমরা সময় সময় সভ্যতার অনুরোধে কোট শার্ট ব্যবহার করি বটে, কারণ পুরুষ মানুষের সবই সহ্য হয়। কিন্তু আমাদের অর্ধাঙ্গী, হেমাঙ্গী, কৃষ্ণাঙ্গীগণ তদানুকরণে ইংরেজে ললনার নির্লজ্জ পরিচ্ছদ সেমিজ জ্যাকেট ব্যবহার করেন না। তাহারা অতিশয় সুকুমারী, ললিতা, লজ্জাবতী, লতিকা, তাই অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ার শাড়ি পরেন। বাঙালির সকল বস্তুই সুন্দর, স্বচ্ছ ও সহজলব্ধ। বাঙালির গুণের কথা লিখিতে হইলে অনন্তমসি
কাগজ ও অক্লান্ত লেখকের আবশ্যক। তবে সংক্ষেপে 2-4টি গুণের কথা বলি। ধন বৃদ্ধির 2 উপায়। আচ্ছা, কবির মতে ধন বৃদ্ধির কয়টি উপায়? ধন বৃদ্ধির 2 উপায়। ঠিক আছে, কি কি? একে হচ্ছে বাণিজ্য, আর একটা হলো কৃষি। মনে থাকবে, ধন বৃদ্ধির কয়টি উপায়? 2টি। কি কি? বাণিজ্য এবং কৃষি। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। বাণিজ্য আমাদের প্রধান ব্যবসা, কিন্তু তাই বলিয়া আমরা আচ্ছা কি বলছে, আরবোপন্যাস মানে আরব দেশের উপন্যাস, আরবোপন্যাসের সিনবাদের ন্যায় বাণিজ্যপত অনিশ্চিত ফলাফলের আশায় অনন্ত অপার সাগরে ভাসিয়া দিয়া নৈরাশ্যের ঝঞ্ঝাবাতে ওতপ্রোত হই না, তাই না? আমরা কিন্তু আমাদের কিন্তু বাণিজ্য আমরা করি না সাধারণত। বাণিজ্য বলতে কিন্তু ওই যে সাগরে বড় জাহাজ ভাসিয়ে অন্য দেশে গিয়ে বাণিজ্য করা, সেটা বুঝাইছে, কারণ তাতে রিস্ক বা ঝুঁকি আছে। আমরা ইহাকে বাণিজ্য সহজ ও স্বল্পায়াসাধ্য করিয়া লইয়াছি, অর্থাৎ বাণিজ্য ব্যবসায়ে যে কঠিন পরিশ্রম আবশ্যক তাহা বর্জন করিয়াছি। এই জন্য আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নাই, শুধু বিলাসদ্রব্য নানাবিধ কেশতৈল মানে কি চুলে মাখার নারকেল তেল, প্যারাশুট নারকেল তেল, জুই নারকেল তেল, ভাটিকা, আমলা, কত কিছু আছে, নানা প্রকার রোগবর্ধক ঔষধ এবং রাঙা পিত্তলের অলঙ্কার, নকল হীরার আংটি, বোতাম ইত্যাদি বিক্রয়ার্থ মজুদ আছে। ইদৃশ ব্যবসায় কায়িক পরিশ্রম নেই, মানে বাঙালি জাত যদি ব্যবসাও করে তাও করবে কি শৌখিন ব্যবসা, ঠিক আছে, সেটাই বলছে, যাতে কোনো পরিশ্রম করতে হয় না। আমরা খাঁটি সোনা রূপা জওয়াহেরাত রাখি না, কারণ টাকার অভাব, বিশেষত আজিকালি কোন জিনিসটা নকল হয় না, তাই না? আমরা বাঙালিরা বিক্রি খালি নকল জিনিস, আমরা স্বর্ণের মতো দামি অলংকার তেমন একটা বিক্রি করি না, এটাই বলছে। যখনই কেহ একটু যত্ন পরিশ্রম স্বীকারপূর্বক দীর্ঘকেশী তৈল প্রস্তুত করেন, অমনি আমরা তদনুকরণে রসকেশী বাহির করি। ঠিক আছে, মানে কি, এই দেশে যদি একটা ভালো প্রোডাক্ট কেউ তৈরি করে, দীর্ঘ মানে যে মনে করো একটা তেল যেটা ব্যবহার করলে মানুষের চুল লম্বা হবে এবং চুল পড়া কমে চুল গজাবে, তখনই বাঙালিরা ওই তেলটা নকল শুরু করে এমন একটা তেল বের করে, নাম তো দীর্ঘকেশী, কিন্তু মাথায় দেওয়া শুরু করলে চুল পড়ে টাক হয়ে যাবে, এই জন্য বলছে রসকেশী। মানে অল্প চুল অল্প হবে। কুন্তলিনের সঙ্গে কেশলিন বিক্রয় হয়। বাজারে মস্তিষ্ক স্নিগ্ধকারী ঔষধ আছে, মস্তিষ্ক উষ্ণকারী দ্রব্যও আছে। এক কথায় বলি, যত প্রকারের নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আছে। আমরা ধান্য তন্তুলের ব্যবসা করি না, কারণ তাহাতে পরিশ্রম আবশ্যক। ঠিক আছে, আমরা সবসময় নকল ব্যবসা করি, যে নকল গহনার সেট রাখি দোকানে, এগুলোই মানুষের বেশি পছন্দ। আমাদের অন্যতম ব্যবসায় পাশ বিক্রয়। এই পাশ বিক্রেতার নাম বর, তাই না? যে ছেলে এম এ পাশ, বিএ পাশ, ক্রেতাকে শ্বশুর বলে। কেনে কেডা? শ্বশুর, অর্থাৎ তার মেয়েরে বিয়ে দেওয়ার জন্য একটা এম এ পাশ বিএ পাশ ছেলে খুঁজে। এই একটি পাশের মূল্য কত জানো? অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী। এম এ পাশ অমূল্য রত্ন, ইহা যে সে ক্রেতার ক্রেয় নহে। নিতান্ত সস্তা দরে বিক্রয় হইলে মূল্য এক রাজকুমারী এবং সমুদয় রাজত্ব। আমরা অলস, তরলমতি, শ্রমকাতর, কোমলাঙ্গ বাঙালি কিনা তাই ভাবিয়া দেখিয়াছি, সশরীরে পরিশ্রম করিয়া মুদ্রা লাভ করা অপেক্ষা ওল্ড ফুল শ্বশুরের কি বলছে যথা সর্বস্ব লুণ্ঠন করা সহজ। অর্থাৎ কি, আমরা অনেক পরিশ্রম করে বড় বিজনেস দাঁড় করে ব্যবসায়ী হব, তার থেকে আমরা একটু কোনো রকম নামে পাশ করি, এম এ পাশ করি, একটা সার্টিফিকেট হাতে নেই, তারপর ওল্ড ফুল মানে কি পুরাতন বোকা শ্বশুর, অর্থাৎ সেরকম একটা শ্বশুরের
কাছ থেকে তার মেয়েকে বিয়ে করি এবং তাদের অর্ধেক সম্পত্তি নিয়ে নেই আর কি। এটাই সহজ, তাই না? এজন্য মানুষ শৌখিন পড়ালেখা করে বেশি আজকাল। পড়ালেখা তো করে, এমএ পাস বিএ পাস করে, কিন্তু কিছু শিখে না। এখন কৃষিকার্যের কথা বলি। কৃষি দ্বারা অন্ন বৃদ্ধি হইতে পারে, কিন্তু আমরা ভাবিয়া দেখিয়াছি কৃষি বিভাগের কার্য করা অপেক্ষা মস্তিষ্ক উর্বর করা সহজ, তাই না? কৃষিকাজ করার চেয়ে কৃষি অফিসে তোমার অফিসারগিরি করা সহজ, কর্মকর্তা হইয়া থাকা সহজ। অর্থাৎ কর্কশ উর্বর ভূমি কর্ষণ করিয়া ধান্য উৎপাদন করা অপেক্ষা মুখস্থ বিদ্যার জোরে অর্থ উপাদান করা সহজ, এবং কৃষিকার্যে পারদর্শিতা প্রদর্শন করা অপেক্ষা কেবল এমআরএসি পাশ করা সহজ। আইন চর্চা করা অপেক্ষা কৃষি বিষয়ে জ্ঞান চর্চা করা কঠিন, অথবা রৌদ্রের সময় ছত্রহস্তে কৃষিক্ষেত্র পরিদর্শনের জন্য কৃষি বিষয়ে জ্ঞান চর্চা অপেক্ষা টানা পাখার তলে আরাম কেদারায় বসিয়া দুর্ভিক্ষ সমাচার অর্থাৎ ফেমিনি রিপোর্ট পাঠ করা সহজ। তাই আমরা অন্ন উৎপাদনের চেষ্টা করি না, অর্থাৎ অন্ন উৎপাদনে সচেষ্ট আছি। আমাদের অর্থের অভাব নাই, সুতরাং অন্ন কষ্ট হইবে না। দরিদ্র হতভাগা সব অন্নভাবে মরুক, আমাদের কি? আমরা আরো অনেক প্রকার সহজ কার্য নির্বাহ করিয়া থাকি, তাই না? মানে আমরা চাই কি, পড়ালেখা একটু করি, কোনো রকমের সরকারি চাকরি নিয়ে পায়ের উপর পা তুলে সারা জীবন যাতে খেতে পারি, তাই না? সেটাই বোঝাইছে কবি। রাজ্য স্থাপন করা অপেক্ষা রাজা উপাধি লাভ সহজ। কথা সত্য। শিল্পকার্যে পারদর্শী হওয়া অপেক্ষা বিএসসি ও ডিএসসি পাশ করা সহজ। সেটাও সত্যি। অল্প বিস্তর অর্থ ব্যয়ে দেশে কোনো মহৎ কার্য দ্বারা খ্যাতি লাভ করা অপেক্ষা খা বাহাদুর বা রায় বাহাদুর উপাধি লাভের জন্য অর্থ ব্যয় করা সহজ, তাই না? অর্থ দিয়ে রাজার কাছ থেকে আমি এই এলাকার খা বাহাদুর বা আমি এই এলাকার রায় বাহাদুর হওয়া সহজ। প্রতিবেশী দরিদ্রের শোকে দুঃখে ব্যথিত হওয়া অপেক্ষা বিদেশীয় বড় লোকদের মৃত্যু দুঃখে শোকসভার সভ্য হওয়া সহজ। দেশে দুর্ভিক্ষ নিবারণের জন্য পরিশ্রম করা অপেক্ষা আমেরিকার নিকট ভিক্ষা গ্রহণ করা সহজ। স্বাস্থ্য রক্ষা, দেখছো রোকেয়া সাখাওয়াত মুন তো ছিলেন সেই 200 বছর আগের কবি বা 100-150 বছর আগের কবি, কিন্তু সেই যুগেও সে যে কথাগুলো লিখে গেছে সেই কথাগুলো এখনো প্রাসঙ্গিক, মানে কি রিলেটিভ, এখনো এই কথাগুলো খাটে। এখনো কিন্তু আমরা আমেরিকা বা চীনের ভিক্ষা নেই। কিভাবে ভিক্ষা নেই? ওই যে তাদের কাছ থেকে ঋণ নেই বা প্রকল্প আনি, এগুলাই। স্বাস্থ্য রক্ষায় যত্নবান হওয়া অপেক্ষা স্বাস্থ্য নষ্ট করিয়া ঔষধ ও ডাক্তারের হস্তে জীবন সমর্পণ করা সহজ। হ্যাঁ, আমরা তো এই জিনিসটা পটু বাঙালিরা, কিন্তু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখি না, ঠিক আছে? উল্টা আমরা দিন দিন অসুস্থ হই, ডাক্তারের কাছে যাই, ঔষধ সেবন করি, এই তো এভাবেই কাটে আমাদের অস্বাস্থ্যের জীবন। স্বাস্থ্যের উন্নতি দ্বারা মুখশ্রীর প্রফুল্লতা ও সৌন্দর্য বর্ধন করা অপেক্ষা কালিডোর মিল্ক অব রোজ ভিনেলিয়া পাউডার মাখিয়া সুন্দর হইতে চেষ্টা করা সহজ। আমরা যদি স্বাস্থ্যের উন্নতি রাখি, স্বাস্থ্য ভালো রাখি, তাহলে কি হয়? স্বাস্থ্যের সাথে মানুষের মন ভালো থাকে, আর মন ভালো থাকলেই কিন্তু তোমার চেহারা উজ্জ্বল দেখাবে, তোমার চেহারায় হাসি খুশি থাকবে, তাই না? তোমার চেহারা হাসি খুশি থাকবে, তোমাকে সুন্দর দেখাবে, এবং তুমি থাকবেও একদম মন খোলা, খুবই সুন্দর, ভালো মনে থাকবে। কিন্তু তা না করে আমরা স্বাস্থ্য তো উন্নতি করি না, উল্টা কি করি, যত ধরনের হাবিজাবি কসমেটিক্স আইটেম আছে, মুখ ফর্সা করা ফেয়ার এন্ড লাভলি আছে, এইসব হাবিজাবি কিনে মাখি, তাই না? কাহারও নিকট প্রহার লাভ করিয়া তৎক্ষণাৎ বাহুবলে প্রতিশোধ লওয়া অপেক্ষা মানহানির মোকদ্দমা করা সহজ। দেখছো, ওই যুগেও মানুষ এইগুলোই করতো, ঠিক আছে? কেউ তোমারে মারছে, তুমি কি করলা? সাথে সাথে আরেকটা দিলা, ঘটনা শেষ। কিন্তু না, আজকাল মানুষে তা করবে না, আজকাল করবে কি, একটা মামলা দিয়ে দেবে, ঠিক আছে? যে কাজটা করা সহজ। মামলায় কি হয়? পেঁচাপিচি হয়, তাই না? ঝামেলা হয়। মুছছে না কেন? আচ্ছা যাক, না মুছুক, সমস্যা নেই। তারপর আমরা মূর্তিমান আলস্য আমাদের গৃহিণীগণ এ বিষয়ে অগ্রণী, তাই না? মানে
এতক্ষণ তো পুরুষের কথাই বেশিরভাগ বলছে, তাই না? পুরুষরা তো অলস। এরপর বলছে যে আসলে শুধু পুরুষরাই অলস না, বাঙালি নারীরাও অলস। কেহ কেহ শ্রীমতীদিগকে স্বহস্তে রন্ধন করিতে অনুরোধ করিয়া থাকেন। কিন্তু বলি, আমরা যদি রৌদ্রতাপ সহ্য করিতে না পারি, তবে আমাদের অর্ধাঙ্গীগণ কিরূপে অগ্নির উত্তাপ সহিবেন? আমরা কোমলাঙ্গ, তাহারা কোমলাঙ্গী। আমরা পাঠক, তাহারা পাঠিকা। আমরা লেখক, তাহারা লেখিকা। অতএব আমরা পাচক না হইলে তাহারা পাচিকা হইবেন কেন? মানে কি? মানে তারা তো নারী, তাই না? তো পুরুষ যদি রান্না না করতে পারে, তাহলে স্ত্রী কেন রান্না করবে? এটাই বুঝাইছে। সুতরাং যে লক্ষ্মী ছাড়া লিখছে দিব্যাঙ্গ নারীকে, সুতরাং যে লক্ষ্মী ছাড়া বলতে পুরুষকে বুঝাইছে। দিব্যাঙ্গ নাদিগকে রন্ধন করিতে বলে, মানে রাঁধতে বলে, তাহার ত্রিবিধ দণ্ড হওয়া উচিত। যথা তাহাকে ১ তুষনলে দগ্ধ করো, অতঃপর জবেহ করো, তারপর ফাঁসি দাও। আমরা সকলেই কবি, আমাদের কাব্যে বীররস অপেক্ষা করুণ রস বেশি। আমাদের এখানে লেখক অপেক্ষা লেখিকার সংখ্যা বেশি, তাই কবিতার স্রোতে বিনা কারণে অশ্রুপ্রবাহ বেশি বহিয়া থাকে। আমরা পদ্য লিখিতে বসিলে কোন বিষয়টা বাদ দেই? ভগ্ন সূর্প, জীর্ণ কাঁথা, পুরাতন চটিজুতা কিছুই পরিত্যাজ্য নহে। আমরা আবার কত নতুন শব্দের সৃষ্টি করিয়াছি, যথা অতি শুভ্র নীলাম্বর, সাশ্রু সজল নয়ন ইত্যাদি। শ্রীমতীদের করুণ বিলাপ, প্রলাপপূর্ণ পদ্মের অশ্রুজলের বন্যায় বঙ্গদেশ ধীরে ধীরে ডুবিয়া যাইতেছে। সুতরাং দেখিতেছেন আমরা সকলেই কবি। মানে কবিতা লেখা সহজ, কাজ করা কঠিন। ঠিক আছে? আর নারীদেরকে রান্না করতে গেলে বললে অনেক নারী বলে যে আমি পারবো না, বা আমার দেরি হবে, কষ্ট হয়। মানে এই গল্পটার সারমর্ম হচ্ছে বাঙালি হচ্ছে অলস, সহজ কথা, অলস জাতি। ঠিক আছে? আমরা কাজকর্ম কম করি। তো এবার আমরা সেই প্রথমে চলে যাই, গিয়ে আমরা একটু কবি পরিচিতিটা করব। ঠিক আছে? আচ্ছা, লেখক পরিচিতি। এই গল্পটা কিন্তু প্রবন্ধটা লিখছে কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি কিনা একজন নারী। ঠিক আছে? কিন্তু পড়লে প্রবন্ধটা পড়লে তোমার মনে হবে না যে একজন নারী এই কথা লিখছে। রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর ১৮৮০ সালে রংপুর জেলার পাবনার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করে। কোথায়? প্রথমে হচ্ছে কবে? ৯ ডিসেম্বর ১৮৮০ সালে। কোথায়? রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, তার পিতা জহুর উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন, মানে এলাকার জমিদার ছিলেন বলা যায়। ছোটবেলায় বড় বোন করিমুন্নেছা বেগম রোকেয়াকে বাংলা শিক্ষায় সাহায্য করেন। পরে তিনি বড় ভাই ইব্রাহিম সাবেরের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন। বিহারের অন্তর্গত ভাগলপুরের সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহের পর তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নামে পরিচিত হন। স্বামীর প্রেরণায় তিনি সাহিত্য চর্চা শুরু করেন। সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন। মুসলিম নারী জাগরণে তিনি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আঞ্জুমান-ই-খাওয়াতিন ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পক্ষে অগ্রসর হতে সাহায্য করেন। পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। ৯ ডিসেম্বর ১৯৩২ সালে তিনি ৯ ডিসেম্বরই জন্মগ্রহণ করছে, আবার ৯ ডিসেম্বরই মারা গেছে। তা রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা ডেট মনে রাখলেই হবে, তবে সালটা তো নিঃসন্দেহে ভিন্ন হবে। ১৯৮০ সালে জন্মগ্রহণ করেছে এবং ১৯৩২ সালে মৃত্যুবরণ করেছে। আচ্ছা, তো এরপরের ক্লাসে আমরা এই প্রবন্ধের বা এই অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করব। এমসিকিউ সমাধান দিব এবং সৃজনশীলের সমাধান দিব। তো এই ক্লাস পর্যন্তই।